হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। নতুন অ্যাডমিশনের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটি বেসিক্যালি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে যেই কোয়েশ্চেনগুলো বারবার আসছে, হ্যাঁ, বা অর্থাৎ রিপিট হচ্ছে বারবার, ওই কোয়েশ্চেনগুলো নিয়েই মেইনলি আজকের এই ক্লাসটা, কেমিস্ট্রির অবশ্যই, কেমিস্ট্রির ক্লাসটা। তো এই কোয়েশ্চেনগুলো হচ্ছে বারবার আসছে এবং আমি প্রত্যেকটা টাইপ থেকে আমি একটা একটা করে কোয়েশ্চেন উঠিয়ে রাখছি। তো বিগত অনেকগুলো বছর, প্রায় ৫-৬ বছর কোয়েশ্চেন আমি দেখে কেমিস্ট্রি যেগুলো আসছে এর মধ্যে আমি দেখছি যে যেগুলো বেশি বেশি আসছে, তো ওইগুলো নিয়ে মেনলি আসলে আজকের ক্লাসটা আর কি। তো তোমরা যেন বুঝতে পারো এবং এই কনসেপ্ট গুলো যেন তোমাদের ক্লিয়ার থাকে, আমি কনসেপ্ট সহ আলোচনা করব। তো চলো ভাই আমরা ক্লাসটা শুরু করব, বেশি কথা বলবো না। তো দেখো, আমাদের প্রথম স্লাইডে যেটা আছে, আহ, সেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেনটা খেয়াল করো। এখানে বলা আছে কি, নিচের কোনটি প্রাথমিক প্রমাণ দ্রবণ? হ্যাঁ, প্রাথমিক প্রমাণ দ্রব্য, প্রাথমিক প্রমাণ দ্রব্য অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা যেটাকে বলতাম আর কি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এখানে এই যে প্রাথমিক প্রমাণ দ্রব্য বা প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রব্য, হ্যাঁ, এটা থাকলে এটা একটা শর্টকাট আছে। হ্যাঁ, এই শর্টকাটটা তোমরা মনে রাখবা। এই শর্টকাট এখান থেকে তুমি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, তুমি কৃষি গুচ্ছ বা গুচ্ছ কিংবা ঢাবি সহ অন্যান্য বিষয়ে ভর্তি পরীক্ষা কোয়েশ্চেন আসে। তো তুমি শর্টকাটটা হচ্ছে তুমি এই প্রাথমিক প্রমাণ দ্রব্য যদি হয়, তাহলে ভাইয়া কি থাকবে, ইংরেজি যে অ্যালফাবেট আছে, অ্যালফাবেটের মধ্যে সি থাকবে, সি। হ্যাঁ, সি থাকবে, সি থাকবে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে এইচসিএল, এইচসিএল ছাড়া। তার মানে এইচসিএল ছাড়া, এইচসিএল এর যে সি, ওই রকম সি থাকতে পারবে না। বাট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অর্থাৎ প্রাথমিক প্রমাণ দ্রব্য হওয়ার জন্য কি থাকবে, ওই যৌগটার মধ্যে অবশ্যই সি থাকবে। যেমন আমি তুমি একটা বলি, যদি এই যে ধরো K2CR2O7 মানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, দেখো এখানে সি আছে, তাহলে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপর এটা দেখো KMNO4, তো এখানে দেখো এখানে কিন্তু সি নাই, তার মানে এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। তাহলে তাহলে শর্টকাটটা শিখে গেলা যে সি থাকবে। তাহলে দেখো ভাইয়া আমাদের অপশনগুলো দেখো, এই যে দেখো প্রথমটার মধ্যে এই যে সি আছে, এই যে সি আছে, এই যে সি আছে, এই যে সি আছে। হ্যাঁ, তাহলে এটা কি অবশ্যই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। কিন্তু এগুলোর মধ্যে দেখো, বি নাম্বারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সি নাই। সি নাম্বারে সোডিয়াম হাইড্রোক্সাইডেও সি নাই। ডি নাম্বার হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, এটার মধ্যেও সি নাই। তো সি থাকলে এটা হচ্ছে শর্টকাট আর কি, জাস্ট তুমি তো জাস্ট মনে মনে রাখতে হবে। তো তুমি এই শর্টকাট দিয়ে তুমি মনে রাখতে পারো যে সি থাকলে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে, আর সি না থাকলে ওইটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার। তো এইটা থেকে মোটামুটি মানে দেখা গেছে যে প্রত্যেক ইয়ারই একটা না একটা কোশ্চেন আসে আর কি। তো নেক্সটে আরেকটা কোশ্চেন খেয়াল করো, নিচের কোনটি রঙিন যৌগ গঠন করে? হ্যাঁ, রঙিন যৌগ। আচ্ছা, এটা তোমাকে বুঝতে হবে যে রঙিন যৌগ কারা গঠন করে। রঙিন যৌগ গঠন করে হচ্ছে অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল যারা, তারাই কি করে, রঙিন যৌগ গঠন করে। তো এই অবস্থান্তর মৌল কারা ভাইয়া? অবস্থান্তর মৌল অবশ্যই হওয়ার জন্য ডি ব্লক হইতে হবে। শুধু ডি ব্লক হইলেই হবে না, অবস্থান্তর মৌল অর্থাৎ ডি ব্লকে যে মৌলগুলো আছে তাদের সুস্থিত আয়নে এই যে ডি অরবিটালটা আছে, এটা অপূর্ণ থাকতে হবে। মানে অপূর্ণ বলতে কি, 1 থেকে 9, মানে খালি থাকলেও হবে না, আবার ফুল ফিল আপ অর্থাৎ ডিতে যদি 10টা থাকে তাহলে হবে না, তাই না? অবস্থান্তর মৌল, তাহলে মেন কথা হচ্ছে রঙিন যৌগ হওয়ার জন্য অবস্থান্তর মৌল হইতে হবে। আর অবস্থান্তর মৌল হওয়ার জন্য মেন কন্ডিশন হচ্ছে কি, ডি ব্লক হইতে হবে। কারণ ডি ব্লক হইলেই যে সবাই অবস্থান্তর মৌল হবে ব্যাপারটা এরকম না। অবস্থান্তর মৌল হওয়ার জন্য ডি ব্লকটা অপূর্ণ থাকতে হবে। তাহলে আমি আগে দেখো অপশনগুলো আমি বাদ দিতে পারি। এই যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম তো একটা কি এস ব্লক মৌল, তো এটা ডি ব্লক মৌলই না, তাহলে এটা কি কোনো রঙিন যৌগ গঠন করবে? না, তাই না? এবার চলো স্ক্যান্ডিয়াম 3+। আচ্ছা, স্ক্যান্ডিয়াম 3+ এ তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি হবে বলতো? 1s2, 2s2, 2p6, তারপরে 3s2, 3p6। স্ক্যান্ডিয়াম কত হয়? 21, মানে 18 হয়েছে। তারপরে হচ্ছে 3d, তারপরে হচ্ছে 4s। তো 18,
19 20 তারপরে এই তোমরা জানো যে 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করে। তো যেহেতু এটা হচ্ছে নরমাল স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস, কিন্তু স্ক্যান্ডিয়াম 3+ মানে কি, এই যে 3d যেটা এটাও 0 হয়ে যাবে, আবার 4s যেটা এটাও কি 0 হয়ে যাবে, এই তিনটা চলে যাবে। তো চলে গেলে দেখো এখানে ডি অরবিটাল তো ভাই ইলেকট্রন থাকার কথা, এখানে ডি অরবিটাল তো ফাঁকা হয়ে গেল। মানে ফাঁকা হলে তো এটা তো অবস্থান্তর মৌলই না। অবস্থান্তর মৌল যদি না হয় সে কি রঙিন যৌগ গঠন করবে? না, রঙিন যৌগ গঠন করবে না। এবার আসি জিঙ্কে, জিঙ্ক 2+, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6, তারপরে হচ্ছে 3s2 3p6, হ্যাঁ, তারপরে হচ্ছে 3d, তারপর হচ্ছে 4s। তো নরমালি কি 3d10 4s2 হওয়ার কথা, তাই না? তো জিঙ্ক 2+ যেহেতু তোমার দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, তো দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তো সর্বশেষ ইলেকট্রন যে 4s এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো 3d কত আছে? 10 আছে। দেখো এখানে স্ক্যান্ডিয়াম 3+ এর ক্ষেত্রে ডি অরবিটালটা শূন্য ছিল, ফাঁকা ছিল। আবার জিঙ্কের ক্ষেত্রে, জিঙ্ক আয়নের ক্ষেত্রে ডি অরবিটালটা একদম ফুল ফিল আপ। তো একদম খালি থাকলেও সেটা অবস্থান্তর মৌল হবে না, আবার ফুল ফিল আপ থাকলেও কি সেটা অবস্থান্তর মৌল হবে না। অবস্থান্তর মৌল হওয়ার জন্য অপূর্ণ থাকতে হবে, যে এরকম 1 থেকে 9টা ইলেকট্রন থাকতেই হবে, ফাঁকা থাকলে হবে না। এবার চলো নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাস করে দেখা যাক কি হয়। তাহলে নিকেল কত? 1s2 28, তাহলে হবে 2s2 2p6 3s2 3p6 3d আর হচ্ছে 4s। তো নরমালি কি হওয়ার কথা ছিল ভাইয়া? 4s2 18 19 20 20 আর হচ্ছে এই যে 8 28 এরকম হওয়ার কথা। তো নিকেল যেহেতু 2+, তাহলে 4s কি হয়ে যাবে ভাইয়া বলো তো? 4s 0 হয়ে যাবে। তো 3d তে এখন কয়টা আছে? 8টা আছে। 8টা কি ভাই অপূর্ণ না? দেখো 8টা মানে কি খালিও না আবার ফুল ভরাও না, একটা অপূর্ণ। তার মানে নিকেল 2+, এটা ডি ব্লক মৌল আবার অবস্থান্তর মৌল। তার মানে যেহেতু নিকেল 2+টা অবস্থান্তর মৌল, তার মানে অবশ্যই অবস্থান্তর মৌলের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে। শুধু তাই নয়, অবস্থান্তর মৌলগুলো জটিল যৌগ গঠন করতে পারে, অবস্থান্তর মৌলগুলো প্রভাবক হিসেবেও কাজ করতে পারে। অবস্থান্তর মৌলগুলো মেইনলি প্যারাম্যাগনেটিক হয়, অর্থাৎ চুম্বক দ্বারা দুর্বলভাবে আকর্ষিত হয়। এটা হচ্ছে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। তাছাড়া অবস্থান্তর মৌলগুলো তোমার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করতে পারে। আই থিঙ্ক এই অবস্থান্তর মৌল নিয়ে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার, যে কিভাবে অবস্থান্তর মৌল হয় আর কিভাবে হয় না। নিকেল 2+ যেহেতু অবস্থান্তর মৌল, এই জন্যই এখানে অ্যান্সারটা হচ্ছে নিকেল 2+, এবং এটা রঙিন যৌগ গঠন করবে। আশা করি এটা তোমাদের ক্লিয়ার। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এরপরে কোয়েশ্চেনে বলা আছে নিচের কোনটি অর্থবেড়া নির্দেশক, এবং 4 নম্বর কোয়েশ্চেনে বলা আছে নিচের কোনটি মেটা নির্দেশক। এই দুইটা কোয়েশ্চেনই হচ্ছে তোমার জৈব রসায়নের। হ্যাঁ, জৈব রসায়ন। এখান থেকে মোটামুটি আমি দেখছি যে প্রিভিয়াস ইয়ারে যেখান থেকে কোয়েশ্চেন আসে, এই জন্য আমি উঠিয়ে রাখছি অর্থবেড়া এবং মেটা। আমি একবার শর্টকাট বলে দিই তোমাকে, তুমি কিভাবে মনে রাখবা। মনে রাখার শর্টকাট হয়েছে, অর্থবেড়া নির্দেশক যদি হয় তাহলে মুক্তজোড় ইলেকট্রন থাকবে। কি থাকবে? মুক্তজোড় ইলেকট্রন থাকবে। মুক্তজোড় ইলেকট্রন থাকবে, মানে মুক্তজোড় ইলেকট্রন যদি থাকে তাহলে সেটা অর্থবেড়া নির্দেশক হবে। এবং অর্থবেড়া নির্দেশক যদি হয়, মানে ওই মূলকটা যদি অর্থবেড়া নির্দেশক হয়, তাহলে সেটা বেনজিন বলয়কে সক্রিয় করবে। আর মেটা নির্দেশক হওয়ার জন্য কি হইতে হবে? দ্বিবন্ধন থাকবে। কি বন্ধন? দ্বিবন্ধন। মানে দ্বিবন্ধন থাকলেই তুমি চোখ বন্ধ করে সেটা মেটা নির্দেশক ধরে নিবা। আর মেটা নির্দেশক হলে সেটা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করবে, অর্থাৎ বেনজিন বলয় থেকে ইলেকট্রন এই যে মূলকগুলো আছে মূলকগুলো নিয়ে যাবে। আচ্ছা, তাহলে চলো আমরা অ্যান্সার গুলো বের করি। এই যে NH2, এই যে NH2 এর মধ্যে এই যে অ্যামিন, এটা হচ্ছে অ্যামিন মূলক। হ্যাঁ, অ্যামিন মূলকে নাইট্রোজেন এখানে কি থাকে? এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তবে এটা চোখ বন্ধ করে, যেহেতু মুক্তজোড় ইলেকট্রন আছে, তো এটা হবে অর্থপ্যারা নির্দেশক। আর এই যে COOH, এটা হচ্ছে এইভাবে লেখা যায়। দেখো এই যে COO, এই যে O, এই যে H, হ্যাঁ, এটা হচ্ছে COOH। তো এখানে দেখো ডাবল বন্ড আছে। তো যেহেতু COOH মানে কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল গ্রুপে যেহেতু ডাবল বন্ড আছে, তার মানে এটা কিন্তু মেটা নির্দেশক হবে, এটা অর্থপ্যারা নির্দেশক হবে না। আর এই যে SO3H, এটাও ডাবল বন্ড আছে। কিভাবে হয়? এটা গাঠনিক স্ট্রাকচার তোমাকে দেখতে হবে, এভাবে দেখে তো আর তুমি বুঝবা না। মেইনলি এভাবে হয়, S, তারপরে যে এখানে একটা অক্সিজেন থাকে, এইভাবে একটা নিচে আরো দুইটা একটা অক্সিজেন থাকে, এখানে একটা অক্সিজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে। এটা হচ্ছে SO3, মানে H মানে সালফোনিক অ্যাসিড মূলক। হ্যাঁ, সালফোনিক অ্যাসিড মূলকের গাঠনিক স্ট্রাকচার। এখানে দেখো ডাবল বন্ড আছে, তার মানে এই যে সালফোনিক অ্যাসিড মূলক এটাও ভাইয়া মেটা নির্দেশক, কারণ এখানে ডাবল বন্ড আছে। এগুলো হচ্ছে এই যে ডাবল বন্ড থাকলে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করবে, বেনজিন বলয় থেকে ইলেকট্রন ডেনসিটি মূলকের দিকে টেনে নিয়ে যাবে। আর
অ্যামিন মূলকে যেহেতু মুক্তজোড়ী ইলেকট্রন ছিল, এই জন্য অ্যামিন মূলকটাই হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক বা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। আর নিচে দেখো ভাইয়া, নিচে কোনটি মেটা নির্দেশক, দেখো এই যে নাইট্রো, নাইট্রোটা খেয়াল করো, নাইট্রোটা কি হয়, এই যে নাইট্রো দেখো, এই যে এন ডাবল বন্ড ও, হ্যাঁ, মানে এটা স্ট্রাকচারটা মেইনলি বেসিক্যালি এরকম থাকে, এন ডাবল বন্ড ও, আর একটা হচ্ছে ও মাইনাস, ঠিক আছে, এটা স্ট্রাকচার মেইনলি এরকম ভাবে থাকে। তো দেখো এখানে ডাবল বন্ড আছে এই নাইট্রো মূলকে, ডাবল বন্ড থাকলে কি হবে, মেটা নির্দেশক হবে চোখ বন্ধ করে। আর OH, তো এখানে এই যে OH, এই যে অক্সিজেনের এখানে একজোড়া মুক্তজোড় থাকে, তাহলে যেহেতু মুক্তজোড় থাকে তার মানে এটা অর্থপ্যারা নির্দেশক হবে। এই যে অ্যামিন মূলক, এখানেও কি থাকে, অর্থপ্যারা নির্দেশক হবে, কারণ এখানে মুক্তজোড় থাকে। আর এই যে CH3, হ্যাঁ CH3, তো এখানে আরেকটা থাকতে পারে, অর্থপ্যারা নির্দেশক মুক্তজোড়ী ইলেকট্রন থাকতে পারে, এবং এবং অ্যালকাইল, এই যে আর অ্যালকাইল থাকবে, মানে অ্যালকাইল গ্রুপ যদি থাকে সেটাও কি হবে, অর্থপ্যারা নির্দেশক হবে। তো এই যে অ্যালকাইল, অ্যালকাইল মানে কি, ওই যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তো সেটা অ্যালকাইল হয়, তাই না? তো এটাও দেখেন একটা অ্যালকাইল মূলক, তার মানে এটাও কি অর্থপ্যারা নির্দেশক। তার মানে এখানে যে বলছেন মেটা নির্দেশক কোনটা, তার মানে এই যে নাইট্রো মূলক যেটা, এটাই হবে আমাদের মেটা নির্দেশক, এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার, কারণ এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকার কারণে সেটা মেটা নির্দেশক, অর্থাৎ বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক হবে। তো আই থিঙ্ক এটাও তোমাদের ক্লিয়ার। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে আরো দুইটা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। 5 নম্বরে বলা আছে যে 0.001 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত, ঠিক আছে? তো দেখো যেহেতু এটা একটা ক্ষার, এজন্য তুমি এখানে ক্ষারের দ্রবণ থেকে তুমি সরাসরি পিএইচ বের করতে পারবা না, তুমি কি বের করতে পারবা, তুমি পিওএইচ বের করতে পারবা, ঠিক আছে? কারণ এখানে যে ঘনমাত্রাটা দেওয়া আছে এটা কিন্তু কিসের ঘনমাত্রা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে এই যে নিচে যেটা দেওয়া আছে এটা আর কি। তো এটা থেকে তুমি পিওএইচ, তো পিএইচ মানে কি মাইনাস লগ অফ এইচ প্লাস, তো পিওএইচ কি হবে, সেম মাইনাস লগ অফ ওএইচ মাইনাস। তো দেখো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তোমার কাছে দেওয়া আছে এই যে 0.001, মানে হবে মাইনাস লগ অফ 0.001। তো এই যে লগের যে ক্যালকুলেশন নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছিলাম যে হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করা যায়, তো ওই ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো তাহলে চ্যানেলে একটু খোঁজ কইরো, তাহলে এটা পেয়ে যাবা সার্চ করলে। তাহলে এটা কিভাবে করা লাগে আমি ছোট্ট করে দেখাচ্ছি এখানে। তো মাইনাস লগ অফ, দেখো এখানে তুমি যদি এটাকে কিন্তু এভাবে লেখা যায় 1 ইন্টু 10⁻, 10 এর ঘরে কয়টা ঘর আছে, এখানে 3টা ঘর আছে, তার মানে 1 ইন্টু 10⁻³ হবে, ঠিক আছে? তো ব্যাপারটা কি দাঁড়াবে, তো এখানে তুমি যদি ইয়া করো মাইনাস লগ অফ 1 হবে, আর মাইনাসটা হয়ে যাবে প্লাস, কারণ লগের ভিতরে যদি গুণ থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, আর ওই প্লাস আর ওই যে সামনের মাইনাস এটা মিলে কি হবে, মাইনাসই হবে আলটিমেটলি। তো কি দাঁড়াবে, লগ 10⁻³ ঠিক আছে? তো লগ 1 এর মান তো 0, তাই না? এটা সবাই জানো। তার মানে এই পার্টটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো থাকবে কি, এই যে শুধু মাইনাস, মাইনাস লগ অফ 10⁻³ তো -3 তোমরা জানো পাওয়ার থাকলে সেটা কিন্তু সামনে চলে আসে। ওই -3 আর এই মাইনাস মিলে কি হবে, +3, আর লগ 10 এর মান তো 1, ঠিক আছে? তার মানে আমার পিওএইচ মানে এই দ্রবণের পিওএইচ কত, 3। তো আমরা তো জানি পিএইচ আর পিওএইচ, হ্যাঁ, পিএইচ প্লাস পিওএইচ এই দুটো মিলে কত হবে, 14। তো পিএইচ যদি 3 হয় তাহলে সরি পিওএইচ যদি 3 হয় তাহলে পিএইচ কত হবে ভাই বলো তো, 11 হবে, তাই না? এই যে 11 দেখো অপশনে আছে, এই যে এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে যে কোনো একটা সলিউশনের যদি তোমাকে পিএইচ বের করতে বলে তাহলে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। আশা করি পিএইচ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেনটা খেয়াল করো। এখানে একটা জৈব যৌগ এখানে একটা দেওয়া আছে, বলছে যে এই জৈব যৌগটার ইউপেক পদ্ধতিতে নাম কি। এই যে একটা যৌগ দেওয়া থাকে এবং ওই যৌগের নামকরণ, এটা কিন্তু আসেই পরীক্ষায়। সো তার মানে এটা দেওয়ার মানে হচ্ছে, এই কোয়েশ্চেনটা এখানে দেওয়ার মানে হচ্ছে তুমি এই নামকরণ রিলেটেড যা যা আছে ওইটা ইয়া করবা, মানে নামকরণ রিলেটেড যা যা আছে ওইটা তুমি পড়বা, কারণ এখান থেকে একটা কোয়েশ্চেন আসে প্রত্যেক বছর। দেখো আমি এটা নিচে আবার একটু লিখতেছি সুবিধার জন্য, CH3, তারপর হচ্ছে CH2, তারপর CH দেখো এখানে একটা Cl আছে, ক্লোরিন, মানে এইখানে হবে ক্লোরিনটা, তারপর হচ্ছে কি CHO। আচ্ছা, তো নামকরণ কি করতে হবে, ফার্স্টে নাম্বারিং করতে হবে। আর নাম্বারিং কোন দিক থেকে করা লাগে, নাম্বার হচ্ছে কার্যকরী মূলকটা যেদিকে আছে। তো এখানে কার্যকরী মূলক কোনটা, এই যে CHO। CHO মানে কি, এটা অ্যালডিহাইড গ্রুপ, তাই না? তোমরা এখন অ্যাডমিশনে আছো, আশা করি এটা তো জানো যে CHO হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। তো কার্যকরী মূলককে প্রাধান্য দিয়েই কিন্তু নাম্বারিংটা করতে হয়।
তো ওই হিসাবে আমাকে এটা ধরতে হবে 1, এটা ধরতে হবে 2, এটা হবে 3, এটা হবে 4। তাহলে দেখো এখানে এই যে 2 নাম্বার কার্বনে কিন্তু একটা শাখা শিকল আছে ক্লোরিন। তার মানে আমি যখন নামকরণ করব তখন এই শাখা শিকলটা আগে লিখতে হবে। তো 2 নাম্বার কার্বনে যেহেতু ক্লোরিন আছে তাহলে এটার নাম কি হবে? 2 ক্লোরো। ক্লোরিন থেকে হবে 2 ক্লোরো। ঠিক আছে, 2 ক্লোরো। এর কার্বন কয়টা? 4টা। 4টা কার্বন মানে কি? বিউট। এটা এটা যদি অ্যালডিহাইড, তো অ্যালডিহাইড হলে শেষে কি যোগ হয়? অ্যালডিহাইড হলে কিন্তু নেল যোগ হয়, হ্যাঁ? নেল মানে এল যোগ হয়, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, এই টাইপের আর কি। তাহলে যেহেতু 4টা কার্বন আছে তার মানে এটা কি হবে? বিউট। তো এটা যদি অ্যালডিহাইড তার মানে কি হবে? বিউটানেল, হ্যাঁ? এটা হবে বিউটানেল। তো 2 ক্লোরো বিউটানেল হবে এটার ইউপ্যাক নেম আর কি। তো 2 ক্লোরো বিউটানেল কই আছে দেখো অপশনে? অপশনে এই 4টার মধ্যে এই যে এ নাম্বার অপশনে হচ্ছে 2 ক্লোরো বিউটানেল, আর বাকি অপশনগুলো কারেক্ট না, হ্যাঁ? 2 ক্লোরো বিউটানেল হবে এই যৌগটার ইউপ্যাক নেম। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। 7 নম্বর কোয়েশ্চেন, এখানে বলা আছে কি দেখো, নিচের কোন আয়নের আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট, হ্যাঁ? আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট বলছে। তো এটা তোমাকে মনে রাখতে হবে, এখানে চারটাই দেখো কি, চারটাই কিন্তু ক্যাটায়ন। তো ক্যাটায়নের ক্ষেত্রে আয়নিক ব্যাসার্ধের ইয়াটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম, ক্যাটায়নের 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 চার্জ, হ্যাঁ, ক্যাটায়নের চার্জ যদি বাড়ে, ক্যাটায়নের চার্জ যদি বাড়ে তাহলে যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হচ্ছে কমে। ক্যাটায়নের চার্জ বাড়লে ব্যাসার্ধ কমে। আর অ্যানায়নের ক্ষেত্রে যদি আমি এখানে দেই নাই, তারপর এটা তোমরা জাইনা রাখো যে অ্যানায়নের ক্ষেত্রে অ্যানায়নের চার্জ যদি বাড়ে, তার ব্যাসার্ধ যেটা আছে আয়নিক ব্যাসার্ধ, সে আয়নিক ব্যাসার্ধ বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে রুলস আর কি। তো দেখো ক্যাটায়নের চার্জ বাড়ে, এর প্রত্যেকটা কিন্তু ক্যাটায়ন। এটা হচ্ছে +1, ম্যাগনেসিয়ামের হচ্ছে +2, অ্যালুমিনিয়ামের হচ্ছে +3, সিলিকনের হচ্ছে +4। তো সিলিকনের চার্জ কি সবচেয়ে বেশি না? তো সিলিকনের চার্জ যেহেতু সবচেয়ে বেশি তার মানে এটার আকারটাই কি হবে? সবচেয়ে ছোট হবে। আর এই যে সোডিয়াম প্লাসের আকারটা এটা হবে সবচেয়ে বড়, কারণ এখানে তো চার্জ কম হইলেই তো ব্যাসার্ধ বড় হবে ক্যাটায়নের ক্ষেত্রে। আর অ্যানায়নের ক্ষেত্রে চার্জ বেশি হইলে ব্যাসার্ধ বড় হবে, অ্যানায়নের ক্ষেত্রে চার্জ কম হইলে ব্যাসার্ধ ছোট হবে। তার মানে তোমরা হচ্ছে এই দুইটা জিনিস যেটা আছে এই দুইটা জিনিস মাথায় সেট করে ফেলবা। ঠিক আছে, তাহলে আর এই ব্যাসার্ধ নিয়ে আর কোনো সমস্যায় পড়বা না আর কি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন যৌগটি অ্যালডহল বিক্রিয়া দেয়? তো অ্যালডহল বিক্রিয়া, এটা হচ্ছে তোমার জৈব রসায়ন থেকে একটা কোয়েশ্চেন। অ্যালডহল বিক্রিয়া তোমাকে বুঝতে হবে, অ্যালডহল বিক্রিয়া কারা দেয় আর ক্যানিজারো বিক্রিয়া কারা দেয়। হ্যাঁ, অ্যালডহল বিক্রিয়া দেয় হচ্ছে তোমার আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড যারা, তারা হচ্ছে অ্যালডহল বিক্রিয়া দেয়। আর হাইড্রোজেন বিহীন আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড যারা, মানে এই যে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড যারা, তারা হচ্ছে ভাইয়া ক্যানিজারো বিক্রিয়া দেয়। ক্যানিজারো বিক্রিয়া দেয়, হ্যাঁ? তার মানে কোশ্চেনে কিন্তু উল্টা ভাবে আসতে পারো, মানে কোন যৌগটা ক্যানিজারো বিক্রিয়া দেয়? যাদের আলফা হাইড্রোজেন থাকবে না যে সমস্ত অ্যালডিহাইডে, তারা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে। আর যাদের আলফা হাইড্রোজেন থাকবে ওই সমস্ত অ্যালডিহাইড অ্যালডল বিক্রিয়া দেবে। এখন কথা হচ্ছে আলফা হাইড্রোজেন কি? মানে এই যে কার্যকরী মূলক তো চিনো, কার্যকরী মূলকটা যেই কার্বনে যুক্ত থাকে সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন। আর ওই আলফা কার্বনে যতটা হাইড্রোজেন থাকে সেটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। লাইক আমি তোমাকে একটা উদাহরণ দিই, মনে করো এই যে মনে করো এটা দেই, CH3 CH2OH, ঠিক আছে? তো এটা তো একটা ইথানল, তাই না? এটার নাম কি? ইথানল। মানে এটা হচ্ছে একটা অ্যালকোহল। অ্যালকোহল এটা আমি বুঝলাম কিভাবে? এই যে OH, মানে এখানে OH টা হচ্ছে কার্যকরী মূলক। তো OH টা কোন কার্বনে যুক্ত আছে ভাই বলো তো? OH টা কি এই কার্বনে যুক্ত আছে না? তার মানে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। ঠিক আছে, এই কার্বনটা কি কার্বন? আলফা কার্বন। এই যে আমি যে টিক চিহ্ন দিছি এই কার্বন হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। তার মানে এই যৌগটাতে আলফা হাইড্রোজেন আছে, এবং কয়টা আছে? দুইটা আছে আলফা হাইড্রোজেন। এই যে এটাই আমি বলছিলাম আগে একটু আগে, যে কার্যকরী মূলকটা যেই কার্বনে যুক্ত থাকবে সেই কার্বনকে বলা হবে আলফা কার্বন, এবং ওই আলফা কার্বনে যতটা হাইড্রোজেন থাকবে সেগুলোকে বলা হবে আলফা হাইড্রোজেন, এবং পাশে যেটা আছে এটাকে বলা হবে বিটা কার্বন। এটা মনে রাখো।
পাশেরটাকে আলফার পাশেরটাকে বলা হবে বিটা কার্বন আর কি। তো আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে অ্যালডল বিক্রিয়া কারা দিবে, মানে আলফা হাইড্রোজেন থাকতে হবে। প্রথম অপশনটা খেয়াল করো, HCHO। হ্যাঁ, HCHO। তো HCHO যেটা আমি উপরে লিখি একটু দেখো, এই যে দেখো H আর এখানে হচ্ছে CHO, তার মানে এটা হচ্ছে তোমার মিথানেল বা ফর্মালডিহাইড আর কি। তো দেখো এখানে কার্যকরী মূলক কোনটা, এই যে CHO। এখন এই যে কার্যকরী মূলক তো কোনো কার্বনের সাথে কানেক্টেড নাই, তাহলে এখানে তো আলফা কার্বনই নাই। আলফা কার্বন না থাকলে কি আলফা হাইড্রোজেন থাকবে না? তার মানে এই যে যৌগটা এটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে কিন্তু অ্যালডল বিক্রিয়া দিবে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, C6H5 CHO, মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। C6H5 আমি এটা একটু কোথায় দেখাবো, এটা আমি এখানে দেখাই। হ্যাঁ, C6H5 এটা হচ্ছে এরকম, এই যে বেনজিন বলয় থাকবে একটা, বেনজিন বলে থাকবে CHO। তো এখানে এটা হচ্ছে বেনজালডিহাইড আর কি, এই যে এটা। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে এটা আর কি। তো এখানে দেখো এই যে এখানে একটা কার্বন, প্রত্যেকটা কোনায় কোনায় একটা কার্বন থাকে। তো প্রত্যেকটা কোনায় কার্বন থাকে, এই যে কোনায় যেটা আছে, এই যে এই কোনায়, তো এখানে একটা কার্বন ছিল। হ্যাঁ, তো এই কার্বনটাকে কিন্তু কি করে হয়েছে, ওই এখানে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটাকে ওই অ্যালডিহাইড গ্রুপটা রিপ্লেস করে ফেলছে। তার মানে এই যে যে কার্বনের সাথে এখানে অ্যালডিহাইড গ্রুপটা আছে, জয়েন্ট আছে, ওই ওই আলফা কার্বন এখানে ঠিকই আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, কারণ ওই হাইড্রোজেনটাকে তো এই কার্যকরী মূলক যেটা সেটা রিপ্লেস করে ফেলছে অলরেডি, এই জন্য নাই। তার মানে এই যে এখানে যে অ্যালডিহাইড গ্রুপটা আছে, অ্যালডিহাইড গ্রুপের সাথে এই কার্বনের একটা, এখানে 6টা কার্বনের মধ্যে একটা কার্বন কানেক্টেড আছে, কিন্তু ওই কার্বনে কি নাই, হাইড্রোজেন নাই। এই জন্য তো এই যে 6টা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন কমে গেছে এবং ওই হাইড্রোজেনটাকে এই যে অ্যালডিহাইড গ্রুপ রিপ্লেস করা হয়েছে, রিপ্লেস করছে আর কি। তার মানে এই যে বেনজালডিহাইডের মধ্যে আলফা কার্বন আছে ঠিকই আছে কিন্তু আলফা হাইড্রোজেন নাই। এই জন্য এই যৌগটাও অ্যালডল বিক্রিয়া দিবে না কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দিবে। আর এটা হচ্ছে অ্যাসিড, এখানে অ্যাসিডের কথাই নেই, হয় আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড অথবা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, এটা অ্যাসিড। অ্যাসিড তো অ্যালডল বিক্রিয়া দিবে না, ক্যানিজারো বিক্রিয়া দিবে না। এখন অপশন আছে কোনটা, এইটা CH3CHO। তো দেখো ভাইয়া, এই যে এটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড গ্রুপ CHO, এটা হচ্ছে কার্যকরী মূলক। এই কার্যকরী মূলক কি এই কার্বনের সাথে কানেক্টেড না ভাইয়া, তারপরে এই কার্বনকে বলা হবে আলফা কার্বন, এবং এই আলফা কার্বনের হাইড্রোজেন কয়টা আছে, 3টা আছে। তারপরে এই 3টা হাইড্রোজেনকে বলা হবে আলফা হাইড্রোজেন। তার মানে এই যে ইথানেল যেটা, এই যে এই ইথানেল, এখানে কি আছে, আলফা কার্বনও আছে আবার আলফা হাইড্রোজেনও আছে। এজন্য আবার অ্যালডিহাইডও, এজন্য এই যে সি যৌগটা মানে ইথানেল, এটা অ্যালডল বিক্রিয়া দিবে। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। যদি না বুঝে থাকো দয়া করে আবার একটু পিছনে টেনে নিয়ে আবার একটু দেখো, ইনশাল্লাহ বুঝা যাইবা। আচ্ছা, এবার এই কোয়েশ্চেনটা দেখো, নিচের কোনটি বাফার দ্রবণ? এখানে 4টা অপশন দেওয়া আছে, নিচের কোনটি বাফার দ্রবণ তোমাকে বলতে হবে। তো তোমাকে জানতে হবে যে বাফার দ্রবণ আসলে হয় কিভাবে। বাফার দ্রবণ দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে অম্লীয় বাফার আর একটা হচ্ছে কি ক্ষারীয় বাফার। হ্যাঁ, একটা হচ্ছে অম্লীয় বাফার, একটা হচ্ছে ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার হয়, আমি লিখলাম না অম্লীয় বাফার কিভাবে হয়। অম্লীয় বাফার হয় দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড ও দুর্বল অ্যাসিডের লবণ, দুর্বল অ্যাসিডের লবণ, দুর্বল অ্যাসিড দুর্বল অ্যাসিড লবণ মিলে হয় কি অম্লীয় বাফার। এই দুইটা মিলে কি হয় অম্লীয় বাফার। আর দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার ও দুর্বল ক্ষারের লবণ, দুর্বল ক্ষারের লবণ, দুর্বল ক্ষারের লবণ মিলে হয় ক্ষারীয় বাফার। হ্যাঁ, এটা এটা হয় অম্লীয় বাফার, এটা হয় ক্ষারীয় বাফার। তার মানে সবল অ্যাসিড, মানে এই যে দেখো এখানে HCl আছে, HCl তো সবল অ্যাসিড। তো সবল অ্যাসিড যেহেতু আছে তার মানে এটা বাফার হওয়ার প্রশ্নই আসে না। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা সবল ক্ষার, সবল ক্ষার হইলেও বাফার হওয়ার প্রশ্নই আসে না। এখন এই দুইটা হবে, এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এটা সবল ক্ষার, সবল ক্ষার আছে, এই যে সবল ক্ষার, সবল ক্ষার থাকলেও বাফার হওয়ার প্রশ্নই আসে না। দেখো আমি ইজিলি অপশনগুলো বাদ দিতে পারছি আমি। তার মানে আমার অপশন আছে একটাই, যে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড, আর এটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েট, এটা হচ্ছে দুর্বল ওই অ্যাসিডের হাইড্রোজেনকে রিপ্লেস করছে একটা ধাতু, এটা হচ্ছে লবণ আর কি, সোডিয়াম ইথানোয়েট। তার মানে এটাই হচ্ছে আমার অম্লীয় বাফার। হ্যাঁ, এটা এবং এটা একটা বাফার দ্রবণ হবে কারণ এটা দুর্বল অ্যাসিড বা দুর্বল অ্যাসিডের লবণ। আবার সেইম ভাবে দুর্বল ক্ষার হইতে পারতো, ধরো এরকম উদাহরণ, ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাও এটাও একটা বাফার হইতো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের লবণ, অর্থাৎ এটা হচ্ছে ক্ষারীয় বাফার। হ্যাঁ, এটা থাকলে হয়তো ক্ষারীয় বাফার। আর এখন যে অপশনটা, এই যে এই যে অপশনটা, এটা অম্লীয় বাফার হবে।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো ভাইয়া, যে 8.5 গ্রাম অ্যামোনিয়াতে 8.5 গ্রাম অ্যামোনিয়াতে মোট পরমাণু সংখ্যা কত? আচ্ছা, গ্রাম দেওয়া আছে আর তুমি পরমাণু সংখ্যা বের করতে হবে। তো তুমি ছোটকালে একটা পড়ে আসছো সূত্র, সেটা আমি আবার মনে করিয়ে দিই। মূল সংখ্যা n ইকুয়ালস টু কি W/m, তারপর হচ্ছে V/22.4, এবং এই v টা কিন্তু অবশ্যই লিটারে। তারপর আরেকটা পড়ছো যে n/na, na মানে হচ্ছে এবিগেড্রো সংখ্যা। আবার আরেকটা পড়ছো s ইনটু v, আবার হচ্ছে PV/RT। হ্যাঁ, এটা হচ্ছে মূল সংখ্যার যত সূত্র আর কি। তাহলে তোমার কি গ্রাম দেওয়া আছে, পরমাণু সংখ্যা বের করতে হবে। এই যে গ্রাম আর পরমাণু সংখ্যা এই দুইটা। হ্যাঁ, তাহলে তোমাকে এই দুইটা লিখতে হবে এখন, যে W/m ইকুয়ালস টু n/na। এটা তুমি মৌখিক নিয়মও করতে পারো, বাট আমি সূত্র দিয়ে দেখাচ্ছি। তো এখানে কত আমার কি লাগবে, এই যে পরমাণু সংখ্যা মানে এই যে n লাগবে, n লাগবে। তো n ইকুয়ালস টু হবে W/m ইনটু na। এখন তুমি এখানে যে এনটা পাবা, এনটা কিন্তু অণুর সংখ্যা। এনটা কি সংখ্যা? অণুর সংখ্যা। এখন এই যে অ্যামোনিয়া অণুতে পরমাণু কয়টা আছে? নাইট্রোজেন একটা, হাইড্রোজেন তিনটা, মানে চারটা না? তার মানে এখানে কি করতে হবে, তোমাকে 4 দিয়ে গুণ দিতে হবে। 4 দিয়ে গুণ দিলে তুমি পরমাণু সংখ্যা পাবা, আর 4 দিয়ে গুণ না দিলে তুমি অণুর সংখ্যা পাবা। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমি ডাব্লিউ এর মান কত, 8.5 গ্রাম, 8.5 গ্রাম। আর এম এম এর মানে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কত, 17, তাই না? 17 ইনটু কত, এই যে এভোগাড্রো সংখ্যা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইনটু হবে কত, 4, ওই যে 4 টা। তো এখানে দেখো এই যে 8.5, এখন এই যে 8.5, 8.5 এর ডাবলই কি 17 না? 8 এ 8 এ 16, তো 8.5 8.5 কত হবে? 17 হবে। তার মানে এই যে 8.5 দিয়ে তুমি যদি 17 টা কাটো, তো নিচে কত থাকবে? 2 থাকবে। আবার এই 2 দিয়ে এই 4 টা কাটলে উপরে কত থাকবে? 2 থাকবে। এবার উপরেরটা গুণ করো, হ্যাঁ? এই যে 6.023, এটাকে গুণ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। তো কত হবে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 শূন্য 0, আর হচ্ছে 6 দুগুণে 12। তাহলে আমার রেজাল্ট যেটা হবে এখানে, যে 12.046 ইনটু 10 টু দি পাওয়ার 23। এর কথা হচ্ছে এটা তো অপশনে নাই, দেখো অপশনে কোনো অ্যান্সারই নাই। এখন ওই যে দশমিকটা তুমি এক ঘর আগাই দাও, 1.2046, তো দশমিক যদি এক ঘর আগাইছো, তার মানে ওইদিকে তো এক ঘর বাড়াইতে হবে, তাই না? 10 টু দি পাওয়ার 24। দেখো খুবই সিম্পল। এই যে ম্যাথ গুলো আসছে, এটা তোমরা দেখে ভয় পাও যে এটা আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো, কিন্তু তুমি দেখো এই যে 8 এর ডাবল যে 16, এটা কি তুমি জানো না? 8 এর ডাবল যে 16, তো 8 এর ডাবল যদি 16 হয়, তাহলে 8.5 মানে 8.5 এর ডাবল কত হবে? 17 হবে। এটার জন্য কি ক্যালকুলেটর লাগবে? তুমি অ্যাডমিশন পরীক্ষা দিয়েছো, এটার জন্য তো এমনি পারা উচিত তোমার। এইচএসসি পাস করে আসছো, এটা তোমার পারা উচিত। আর এখানে দশমিক এক ঘর আগাইলে ওদিকে এক ঘর বাড়বে। তো আই থিঙ্ক এটা তোমাদেরকে বুঝাইতে পারছি আমি। চলো ভাই আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এবার কোয়েশ্চেনটা হচ্ছে কোন অবস্থাকে এসটিপি বলে? আচ্ছা, এই এসটিপি নিয়ে আমি আরেকটা শীট এখানে রাখছি তোমাদের সুবিধার জন্য। এই যে দেখো এসটিপি, সরি, এসটিপি মানে এই যে এসটিপির ফুল মিনিংটা দেখো, এখান থেকে এক নজরে দেখে নাও, যে এই যে এসটিপি মানে হচ্ছে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি তে টেম্পারেচার কত থাকে? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর চাপ কত থাকে? 1 এটিএম বা 101, মানে 101.325 কিলো প্যাসকেল। আর এসটিপি তে এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, 22.4 লিটার। এরপর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এসএটিপি। এসএটিপি এর ফুল মিনিং কি? স্ট্যান্ডার্ড এমভিএন টেম্পারেচার এন্ড প্রেসার। তো এখানে তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। আর চাপ কত? এখানে তুমি 1 এটিএম ধরতে পারো, 0.987 মানে 1 এটিএম অথবা 100 কিলো প্যাসকেল। আর এসএটিপি তে এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 24.789 লিটার। আর এনটিপি এর ফুল মিনিং কি? নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। এখানে টেম্পারেচার কত থাকে? 20 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর চাপ কত? 1 এটিএম। আর এনটিপি তে এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 24.04 লিটার। এখানে আমি তিনটা পদ্ধতি তোমরা যেন জানতে পারো কোন পদ্ধতিতে টেম্পারেচার কত, চাপ কত এবং কোন পদ্ধতিতে মোলার আয়তন কত হয়, এটার জন্য আমি এটা আলাদা স্লাইডে উঠিয়ে রাখছি। তো চলো আমরা আমাদের কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেনটা ছিল এখানে এরকম, যে কোন অবস্থাকে এসটিপি বলে? তো ওই যে এসটিপি তোমাকে শিখে আসছো না, এসটিপি তে কত হয় টেম্পারেচার? 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 এটিএম। 0 সেলসিয়াস, অথবা তুমি এটাও বলতে পারো যে 0 ডিগ্রি সেলসিয়াসে কত হয়? 273 কেলভিনও হতে পারে। তো 0 ডিগ্রি সেলসিয়াস কই আছে? এই যে দেখো, এই যে অপশন এ নাম্বার 0 ডিগ্রি সেলসিয়াস আছে। আবার 760 সেন্টিমিটার।
এখন এই যে 1 atm তোমাকে আমি তো শিখছি 1 atm জাস্ট যে এসটিপি তে চাপ হতে থাকে 1 atm, এই চাপের একক কিন্তু অনেকগুলো আছে। যেমন 1 atm সমান কি হতে পারে 101.325 কিলো প্যাসকেল এটা হতে পারে, অথবা 101.325 প্যাসকেল এটাও হতে পারে। আবার 1 atm সমান 760 মিলিমিটার মার্কারি এটাও হতে পারে। আবার 1 atm সমান 76 সেন্টিমিটার মার্কারি এটাও হতে পারে। আবার 1 atm সমান 760 টর, হ্যাঁ এটাও হতে পারে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক্যালি আর কি। তো এখানে দেখো যদি 760 হয় তাহলে কিন্তু মিলিমিটার হয়, কিন্তু এখানে কত 0 সেলসিয়াস কিন্তু 760 সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার, তার মানে অপশন এটা কিন্তু সঠিক না। অপশন বিটা 273 কেলভিন, 273 কেলভিন এখানে চাপ আছে না 180 ওটা তো নাই, তাহলে এটাও সঠিক না। 0 কেলভিন না, এটা হচ্ছে 273 কেলভিন এসটিপি তে, তাহলে এটাও সঠিক না। এবার ডি নাম্বার অপশনটা সঠিক। এই দেখো এখানে 0 সেলসিয়াসও বলা আছে, আবার এই যে 76 সেন্টিমিটার, এই যে এটা 76 সেন্টিমিটার মার্কারি, 76 সেন্টিমিটার মার্কারি যেই কথা 180 আসলে একই কথা। এটাই হচ্ছে তোমার এসটিপির অবস্থা। আর এসটিপির ফুল মিনিং কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি কিন্তু আরেকটা নামে ডাকা হয় আদর্শ তাপমাত্রা ও চাপ অথবা প্রমাণ তাপমাত্রা ও চাপ। আচ্ছা, এবার নিচেরটা খেয়াল করো। এখানে দুইটা আহ, মৌল দেওয়া আছে, তো এর বলছে এরা পরস্পরের কি। তো আইসোভার, আইসোটুপ, আইসোটুন, আইসোমার এরা হলে কি হয়। তো আইসোভার হলে কি সমান হয়, আইসোভার এই যে দেখো আইসোভার, আইসোভার হলে কি সমান, ভর সংখ্যা সমান। ঠিক আছে, ভর সংখ্যা সমান। আর আইসোটুন হলে যাতে দন্তান্ন আছে, তার মানে এটা হচ্ছে নিউট্রন সংখ্যা সমান হবে, নিউট্রন সংখ্যা। আর আইসোটুপ পথে কি হবে, প্রোটন সংখ্যা সমান হবে। আর আইসোমার হচ্ছে ওই যে আণবিক সংখ্যা সেম, গাঠনিক সংখ্যা ডিফারেন্ট হয়, ওইটা হচ্ছে আইসোমার আর কি। তো এটা, তো এখানে দেখো এখানে কি ভর সংখ্যা সমান, এই যে উপরের গুলা কি থাকে ভর সংখ্যা, এই যে 15 16 ভর সংখ্যা সমান না, তবে এটা আইসোবার হবে না। আবার এখানে এটা কি প্রোটন সংখ্যা সমান, একটার মধ্যে প্রোটন সংখ্যা 7, আরেকটার মধ্যে প্রোটন সংখ্যা 8, তবে এটা আইসোটুপও হবে না, আইসোবারও হবে না, আইসোটুপও হবে না। এবার আইসোটুন মানে নিউট্রন সংখ্যা, তো আমরা নিউট্রন সংখ্যা বের করি। নিউট্রন সংখ্যা মানে কি, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ভর সংখ্যা কত নাইট্রোজেনের জন্য, এই দেখো নাইট্রোজেনের জন্য 15 মাইনাস 7, তো নিউট্রন সংখ্যা কত 8। অক্সিজেনের জন্য ভর সংখ্যা 16 মাইনাস প্রোটন সংখ্যা 8 ইকুয়ালস টু 8। তার মানে এখানে কি দেখলা যে এই দুইটা যৌগেরই নিউট্রন সংখ্যা হচ্ছে 8, তার মানে এরা কি পরস্পরের আইসোটোন, কারণ এখানে নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান হলে আমরা সেটাকে আইসোটোন বলি। তো আশা করি এগুলা ভুলবা না, মানে ভর সংখ্যা সমান হলে সেটা আইসোবার, প্রোটন সংখ্যা সমান হলে সেটা আইসোটোপ, নিউট্রন সংখ্যা সমান হলে সেটা আইসোটোন, আর ইলেকট্রন সংখ্যা সমান হলে সেটা আইসো ইলেকট্রনিক। আচ্ছা চলো আমরা নেক্সট স্লাইড, অর্থাৎ 13 নম্বর কোয়েশ্চেন। এই যে যোজনী, এই যোজনী নিয়ে একটা আসে, এটা জটিল যোগের যোজনী, এটা অনেক সময় আমরা ভুল করি। চলো আমরা এটা যোজনী বের করি। তো সোডিয়াম Na4, তো সোডিয়ামের যোজনী কত, সোডিয়াম একটা এরকম ত্যাগ করে জানো 4, তাহলে কত হবে 1 ইন্টু 4। আচ্ছা 1 ইন্টু 4, এবার ভিতরে কি কি আছে তুমি আয়রনটা বের করবা, তার মানে আয়রনটাকে তুমি মনে মনে x ধরবা, প্লাস এই যে সিএন, সিএন এই যে জটিল যোগের মধ্যে ব্র্যাকেটে মানে প্রথম বন্ধনীর মধ্যে যা থাকে সেটা হচ্ছে লিগ্যান্ড। এই যে সায়ানাইড এটা হচ্ছে একটা ঋণাত্মক লিগ্যান্ড, কি লিগ্যান্ড, ঋণাত্মক লিগ্যান্ড, মানে এখানে একটা মাইনাস চার্জ আছে। ঠিক আছে, আর যেহেতু মাইনাস চার্জ আছে তার মানে এটার যোজনী হবে, যেটার যৌগমূলক, যৌগমূলকের যোজনী হয় কি, সেটার চার্জ সংখ্যা। তো চার্জ সংখ্যা হচ্ছে -1, তার মানে -1 ইন্টু কি হবে 6 হবে, -1 ইন্টু 6 ইকুয়ালস টু কি 0। তো 4 একে 4 যোগ x আর প্লাসে মাইনাসে -6 ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু কি হবে হিসাব করলে +2। হ্যাঁ, এই যে +2 দেখো খুবই সিম্পল। হ্যাঁ, তার মানে জটিল যৌগের যোজনী যদি আসে তোমাকে লিগ্যান্ডটা বুঝতে হবে। তুমি যদি নাই জানো এই যে সায়ানাইড যে -1, এটা যদি তুমি নাই জানো তাহলে তুমি এটা জিন্দিগিতে করতে পারবা, করতে পারো। তার মানে তোমাকে এখন কি করতে হবে, লিগ্যান্ড, কোন লিগ্যান্ডের কত যোজনী বা কত চার্জ এটা তোমাকে জানতে হবে। ওইটা কই পাবা, এটা ভাই বইয়ে আছে, তুমি যে মেইন বই যেটা ফলো করছো, তুমি যে রেটের বই ফলো করো না কেন, ওই বই অবশ্যই আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটা কোয়েশ্চেন, কোন বিক্রিয়ার মধ্যে ক্যাপি আর ক্যাসি সমান হবে। তো ক্যাপি ক্যাসি রিলেশনটা কি তোমরা মনে আছে, না মনে থেকে মনে করে দিই, ক্যাপি ইকুয়াল টু ক্যাসি আর টি ডেল এন। ঠিক আছে, তো চিন্তা করো এখানে ডেল এন কি ছিল। হ্যাঁ আমি এখানে লিখি, এখানে ডেল এন, ডেল এন মানে হচ্ছে আহ, উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের
উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের মোল, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, এটা হচ্ছে ডেল এন। এখন এই ডেল এন এর মান যদি তুমি জিরো বসাও, এখানে ডেল এন এর মান কি বসাবা? জিরো বসাবা। তাহলে এখানে কেপি ইকুয়াল টু কেসি আর টি হোল পুরোটার উপরে জিরো হয়ে যাবে, পুরোটার মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে তুমি কি পাবা? কেপি ইকুয়াল টু কেসি পাবা। তার মানে কি তুমি এখানে কি লাগবে? তোমার শর্ত হচ্ছে এটা, ক্যাপি ইকুয়াল টু কেসি পাওয়ার শর্ত কোনটা? এই যে ডেল এন এর মান জিরো হইতে হবে। আর ডেল এন এর মান কখন জিরো হবে বলো তো? এই যে দেখো, ডেল এন মানে কি? উৎপাদের মূল মাইনাস বিক্রয়কের মূল, মানে উৎপাদের মূল সংখ্যা এবং বিক্রয়কের মূল সংখ্যা যদি সমান হয় তাহলেই তো ডেল এন জিরো হবে, তাই না? এটা তো খুবই সিম্পল কথা। এখন অপশন চেক করো, এখানে কয় মূল আছে? 1 মূল। ফসফরাস পেন্টাগন এখানে কয় মূল আছে? এই যে PCl3 এটা 1 মূল আর Cl2 এটা 1 মূল, আমরা এখানে 2 মূল। তার মানে এখানে কিন্তু বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যা সমান না। যে সমান না তার মানে এখানে ডেল এর মান 0 হবে না, ক্যাপি আর কেসি সমানও হবে না। এবার 2 নম্বর অপশনে, বি নম্বর অপশনে খেয়াল করো, এটা আছে 2 মূল, মানে বিক্রিয়ক আছে 2 মূল আর উৎপাদ আছে কয় মূল? এই যে 2 মূল আর 1 মূল, 3 মূল। 3 মূল 2 মূল সমান না, তার মানে এখানে ক্যাপি কেসি সমান হবে না। 3 নম্বর অপশনে নাইট্রোজেন 1 মূল, হাইড্রোজেন 3 মূল, মানে টোটাল হচ্ছে 4 মূল আর উৎপাদে দেখো মাত্র 2 মূল। সি নম্বরে বিক্রিয়কের 4 মূল, উৎপাদে 2 মূল। এখানেও তো ডেল এন এর মান 0 হবে না, একটা থেকে একটা মাইনাস করলে। তার মানে এখানেও ক্যাপি আর কেসি সমান হবে না। এইবার খেয়াল করো, এই যে দেখো এখানে কয় মূল আছে ভাইয়া? 2 মূল আছে। আর এই যে হাইড্রোজেন 1 মূল আর এই আয়োডিনের 1 মূল, কত হবে? 2 মূল। তার মানে তুমি যদি ডেল এন বার করো, ডেল এন বের করো, তাহলে কি হবে? উৎপাদের মূল মানে 2 মূল আর বিক্রিয়কের কয় মূল আছে? 2 মূল, কত হবে? ডেল এন মান 0 হবে। আর ডেল এন মান 0 হইলেই কি হবে? ক্যাপি আর কেসি সমান হবে। তার মানে অপশন কোনটা হবে? অপশন ডি টা সঠিক অ্যান্সার হবে। খুবই সিম্পল না ভাইয়া, বলো? আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন দেখো ভাইয়া, এখানে বলা আছে 15 নাম্বার কোয়েশ্চেন, নিচের সিলভার দর্পণ এবং ফ্যালিং দ্রবণ, হ্যাঁ, সিলভার দর্পণ এবং ফ্যালিং দ্রবণ পরীক্ষা আসলে দেয় কারা? খুবই শর্টকাট, আমি এখানে লিখে দিই, শর্টকাট মনে রাখবা। সিলভার দর্পণ পরীক্ষা দেয় অ্যালডিহাইড, অ্যালডিহাইড। আর ফ্যালিং দ্রবণ পরীক্ষাও দেয় কে? অ্যালডিহাইড। কি অন্য কেউ এই সিলভার দর্পণ কিংবা ফ্যালিং দ্রবণ পরীক্ষা দেয় না। তোমরা চিন্তা করো, প্রোপানন, প্রোপানন মানে কি? এটা একটা কিটোন। তো কিটোন কি সিলভার দর্পণ পরীক্ষা দিবে? ফ্যালিং দ্রবণ পরীক্ষা দিবে না। প্রোপানল, প্রোপানল মানে অ্যালকোহল, অ্যালকোহল এই পরীক্ষা দিবে না। এই যে প্রোপানেল, নেল মানে কি? নেল মানেই তো অ্যালডিহাইড, তাই না? এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাসিড, লাস্টেরটা অ্যাসিড তো কখনোই দিবে না। তার মানে এইভাবে হচ্ছে তুমি অপশনগুলো বের করবা আর কি। সিলভার দর্পণ পরীক্ষা দিবে অ্যালডিহাইড মানে প্রোপানেল, নেল যুক্ত থাকবে। ফ্যালিং দ্রবণ পরীক্ষাও দিবে অ্যালডিহাইড। আচ্ছা, নিচেটা খেয়াল করো, এই যে এরকম একটা কোয়েশ্চেন আসে যে নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটা, মানে তোমাকে একটা দিয়ে দিবে, বলবে যে কার্যকরী মূলক কোনটা। তার মানে তোমাদের বইয়ে একটা লিস্ট আছে এরকম, যে কার্যকরী মূলকের লিস্ট। তো কোন কার্যকরী মূলকের নাম কি, এটা কষ্ট করে মনে রাখতে হবে ভাই, কিছু করার নেই, মুখস্থ রাখতে হবে। এই যে এটার নাম হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এটা কিসের? অ্যালডিহাইড, অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এটার নাম হচ্ছে থায়োল, এটার নাম হচ্ছে কি? থায়োল। আর এই যে এটাই হচ্ছে আমাদের সায়ানাইড, সায়ানাইড, সায়ানাইড। এটাকে আরেকটা নামে ডাকা হয় নাইট্রাইল, ঠিক আছে? সায়ানাইড বা নাইট্রাইল, মানে আমার নিজের নাইট্রাইলের কার্যকরীমূলক বলছে, আমরা এটাই হবে সঠিক অ্যান্সার। আর এটার নাম হচ্ছে সালফোনিলিক অ্যাসিড, সালফোনিলিক অ্যাসিড, আমি লিখলাম না, সময় নষ্ট হবে, সালফোনিলিক অ্যাসিড মূলক। তো আমার কথা হচ্ছে, সাজেশন থাকবে, তোমরা কার্যকরী মূলকটা তোমাদের যে রাইটারের বই ফলো করো ওই বই থেকে একটু কষ্ট করে পড়ে ফেলবা। আচ্ছা, এইখানে এরকম একটা কোয়েশ্চেন আছে, নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল। এরকম একটা কোয়েশ্চেন তুমি পাবাই, হ্যাঁ, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল সম্পর্কে। তো আমি প্রত্যেকটা টাইপ ওয়াইজ আসলে কোয়েশ্চেনটা উঠিয়ে রাখছি আর কি, একটা একটা করে। তো ইলেকট্রোফাইল কারা হবে ভাইয়া? ইলেকট্রোফাইল হবে যাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, ইলেকট্রনের প্রতি প্রতি আকর্ষণ, ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, তারাই হবে ইলেকট্রোফাইল। তো ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রনের প্রতি আকর্ষণ কারা থাকবে বলতো? যাদের মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ মানে ইলেকট্রন নিতে পারবে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, তারপরে যারা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, অথবা তুমি এক কথায় বলতে পারো ইলেকট্রন যারা গ্রহণ করতে পারবে, ইলেকট্রন গ্রহণ করতে পারবে, ইলেকট্রন গ্রহণ করতে পারে এরকম। ইলেকট্রন কারা গ্রহণ করতে বলতো?
যাদের কি হয় অষ্টক অষ্টক কি হয় অষ্টক সংকোচন হয়। যাদের অষ্টক সংকোচন হয় মানে 8টার চেয়ে কম ইলেকট্রন আছে, 8টার চেয়ে কম ইলেকট্রন থাকলে তো সেই ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে। আর যারা ইলেকট্রন গ্রহণ করতে পারবে তারাই হবে ইলেকট্রোফাইল। আর ইলেকট্রোফাইল মেনগুলো পজিটিভ চার্জ যুক্ত হয়, আর নিউক্লিওফাইল হয় এটার উল্টাটা। নিউক্লিওফাইল হয় নেগেটিভ, ওরা হচ্ছে ইলেকট্রন দান করে দেয় আর কি। তো নরমালি বুঝো নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিওফাইল, এই যে দেখো নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল কি করবে, ও নিউক্লিওফাইল হবে নেগেটিভ দন্তান্ন দিয়ে, নিউক্লিওফাইল নেগেটিভ। তো এরা আবার কি করবে, এরা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন ত্যাগ করবে। হ্যাঁ, এদের মুক্তজোড় থাকবে, মুক্তজোড় ইলেকট্রন থাকবে। তো মুক্তজোড় থাকলে কি হবে, সেটা নিউক্লিওফাইল হবে, অথবা নিউক্লিওফাইল না, এটা নেগেটিভ চার্জ থাকবে। নেগেটিভ চার্জ থাকলেও সেটা নিউক্লিওফাইল হবে। আর পজিটিভ চার্জ থাকলে, এই যে পজিটিভ চার্জ থাকলে সেটা ইলেকট্রোফাইল হবে। এখানে পজিটিভ চার্জ থাকে কিন্তু নেগেটিভ চার্জ আছে, তার মানে এটা কি, এটা নিউক্লিওফাইল। এই যে এমোনিয়াতে কি ভাইয়া এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে না নাইট্রোজেনের মধ্যে, তার মানে এটাও নিউক্লিওফাইল। এই যে H2O, এই পানির মধ্যে পানির যে অক্সিজেন অণু আছে, অক্সিজেনের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, তার মানে এটাও কি নিউক্লিওফাইল। এবং ইলেকট্রোফাইল কোনটা, এই যে ফেরিক ক্লোরাইড, এই যে বন্ধনে কয়টা ইলেকট্রন আছে, একটা বন্ধনে 2টা ইলেকট্রন। তাহলে এখানে ফেরিক ক্লোরাইড মানে একটা আয়রনের সাথে 3টা ক্লোরিন, 6টা ইলেকট্রন থাকবে। তো 6টা ইলেকট্রন যেহেতু আছে, তার মানে এটা কি হবে ভাইয়া, এই যে অষ্টক সংকোচন হবে। আর অষ্টক সংকোচন হলে সেই ইলেকট্রন গুলা অ্যাকসেপ্ট করতে পারবে। আর যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। তো আশা করি ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল সম্পর্কে আইডিয়া তোমাদের ক্লিয়ার। এদের এই উদাহরণগুলো, আরো উদাহরণ আছে, এটা তুমি বই থেকে পড়ে ফেলবা। নিচে বলা আছে যে 18 নম্বর কোয়েশ্চেন, ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 এ ফসফরাসের মধ্যে কোন ধরনের সংকরায়ন ঘটে। আচ্ছা, এটা তুমি বের করতে পারো, অথবা তুমি সূত্র দিয়েও করতে পারো। ঠিক আছে, আমি দুই ভাবে দেখাচ্ছি, সূত্র দিয়ে দেখাই। সূত্র হচ্ছে এরকম, H ইকুয়ালস টু হাফ ইন্টু V প্লাস X, হ্যাঁ, মাইনাস C প্লাস A, এটা হচ্ছে সূত্র। তো এখানে মেইনলি হচ্ছে হাফ। তো ভি মানে কি, ভি মানে হচ্ছে তোমার যে কেন্দ্রীয় পরমাণু মানে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। তো ফসফরাস যেহেতু গ্রুপ 15 এর মৌল, তো সর্বশেষ কক্ষপথে গ্রুপ 15 এর মৌল সবকটার কয়টা ইলেকট্রন থাকে, 5টা করে ইলেকট্রন থাকে। মানে নাইট্রোজেনেরও 5টা, ফসফরাসেরও 5টা, আর্সেনিকেরও 5টা, এন্টিমনিরও 5টা, মানে গ্রুপ 15 এর সবগুলো মৌলেরই 5টা করে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে। তার মানে এখানে ফসফরাসেরও কয়টা থাকবে, 5টা থাকবে। আর এক্স মানে হচ্ছে, আমি লিখলাম না এক্স মানে কি, লিখলে অনেক সময় নষ্ট হবে, আমি মুখে বলতেছি, তোমরা দরকার হলে লিখে রাখো কোনটা দিয়ে কি বোঝায়। ভি মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা, এক্স মানে হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, মানে যারা একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে অথবা একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। আর সি মানে হচ্ছে ক্যাটায়নের চার্জ, এ মানে হচ্ছে অ্যানায়নের চার্জ। তো এক্স, এক্স মানে কি একযোজী পরমাণু, দেখো যে ক্লোরিন, ক্লোরিন কি করতে পারে বলতো, ক্লোরিন গ্রুপ 17 এর মৌল, ওরা একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার মানে এরা একযোজী। মানে যারা একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তারাও একযোজী, যারা একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তারাও একযোজী। আর যারা দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তারা দ্বিযোজী, আর যারা দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তারাও দ্বিযোজী। মানে এখানে একযোজী পরমাণু কয়টা আছে, 5টা আছে, মানে এখানে হবে 5। এটা কি ক্যাটায়ন, ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা কি ক্যাটায়ন ভাইয়া, না এটা কিন্তু ক্যাটায়ন, এটা একটা যৌগ, মানে ক্যাটায়নের কোনো চার্জ নাই, জিরো। এটা কিন্তু অ্যানায়নও নয়, মানে অ্যানায়নের চার্জটা শূন্য হবে। মানে 5 এ 5 এ 10, মানে হাফ ইন্টু 10, মানে হবে কত 5, মানে 5টা অরবিটাল কাজে লাগছে। তো 5টা অরবিটাল কোথায় কাজে লাগছে দেখো, এই যে মানে sp3d, এটা হবে। কারণ এই যে একটা s অরবিটাল, 3টা p অরবিটাল, কয়টা হলো 4টা, আর একটা d অরবিটাল, এই যে 5টা, এই 5টা অরবিটাল হচ্ছে এই এই PCl5 গঠনে পার্টিসিপেট করছে। অথবা তুমি এই সূত্র ছাড়াও তুমি এইভাবে করতে পারো, এই যে ফসফরাস ইলেকট্রন বিন্যাস করে 15, এটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তো তুমি যদি 3p5 না লিখে তুমি লিখো 3px, আর 3py, 3pz, তো 5টা না, তো এখানে থাকে কয়টা, 2টা, আর এখানে একটা, এখানে একটা। তো তুমি যদি উত্তেজিত করো তাহলে কি হবে, এই যে 3px থেকে, হ্যাঁ, একটা ইলেকট্রন, এই যে 3px, 3, আচ্ছা সরি, এখানে 3p2 হবে, 3p, 3px, 3py, 3pz। হুম, সরি, এখানে ইলেকট্রন বিন্যাসটা হয় নাই আসলে, আমি একটু মুছে আবার করতেছি।
এটা একটু হয় না, বলেছি 3s2 3p3 হবে। হ্যাঁ, সর্বশেষ করতে 5টা ইলেকট্রন আর কি, 3s2 3p3। তো 3p3 কে 3px 3py 3pz। তো এখানে একটা দুইটা তিনটা, এই যে এটা আছে লিখতে পারি। তুমি যদি উত্তেজিত করো তাহলে কি হবে, উত্তেজিত করলে এই যে 3s 3px 3py আর হচ্ছে 3pz। তো এখানে তো একটা একটা আগেই ছিল, তো 3s মানে এস ছিল দুইটা, তো ওইটাকে ফসফরাসকে উত্তেজিত করলে 3s থেকে একটা ইলেকট্রন লাফ মেরে 3dxy এ চলে যাবে। তো 3dxy চলে গেলে দেখো এখানে 5টা অযুগ্ম অরবিটাল আছে, তার মানে এখানে একটা কি করবে, ক্লোরিন ঢুকবে, এখানে একটা ক্লোরিন ঢুকবে, এখানে একটা ক্লোরিন ঢুকবে, মানে 5টাতে 5টা করে ক্লোরিন ঢুকবে। তো দেখো এই 5টাতে 5টা ক্লোরিন ঢুকেই কি হবে, PCl5 গঠন হবে। তো PCl5 গঠনে কি কি অরবিটাল পার্টিসিপেট করছে, একটা s, আর p কয়টা, p হচ্ছে 3টা, আর d কয়টা, d হচ্ছে একটা। তবে এটা সংকরণ কি হবে, sp3d। ঠিক আছে, তুমি দুই ভাবেই করতে পারো, চাইলে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে করতে পারো অথবা এই সূত্র দিয়ে করতে পারো। তার মানে একটা যৌগ দেওয়া থাকলে ওই যৌগের সংকরণটা কি হবে, এরকম একটা কোয়েশ্চেন তুমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলেই তুমি দেখবা যে এখানে এরকম একটা কোয়েশ্চেন আসলে প্রতি বছরই আসে। আচ্ছা, এটা লাস্ট স্লাইড আর কি। তো শিখা পরীক্ষা, ওই শিখা পরীক্ষার মধ্যে কোন ধাতুটার, এটা হচ্ছে গুণগত রসায়নের আর কি, একটা গুণগত রসায়নের শিখা পরীক্ষা, এখান থেকে একটা কোয়েশ্চেন আসে যে কোন ধাতুটা কোন রং দেয়। আচ্ছা, তো তোমরা বইয়ের মধ্যে অনেকগুলোই তুমি পাবা, তো এটা তুমি একটু কষ্ট করে পড়ে ফেলবা, আমি এখানে লিখে রাখছি যে কোনটা কি। তো সোনালী হলুদ, শিখা পরীক্ষা মানে সোনালী হলুদ রংটা দেয় হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম দেয় সোনালী হলুদ, আর হালকা বেগুনি রং দেয় হচ্ছে পটাশিয়াম, আর ইটের মতো লাল এই রংটা দেয় হচ্ছে ক্যালসিয়াম, আর নীলাভ সবুজ যেটা এটা দেয় হচ্ছে কপার। তার মানে কপার শিখা পরীক্ষা কোন রং দেয়, নীলাভ সবুজ রং দেয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা হচ্ছে তড়িৎ রসায়ন থেকে আসা। এটা হচ্ছে একটা কোষ আর কি। তো কোষের মধ্যে আসলে দুই ধরনের বিক্রিয়া হয়েছে, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তার মানে আমরা কিভাবে লিখতে পারি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে। তো জিঙ্ক থেকে যদি জিঙ্ক 2+ হয়, তার মানে জারণ সংখ্যা বাইরে গেছে, এখানে কিন্তু জারণ সংখ্যা শূন্য, এখানে 2+। তো জারণ সংখ্যা যেহেতু বাড়ছে, মানে জারণ বিক্রিয়া হয়েছে, তো জারণ বিক্রিয়া হয়েছে 2+ হয়েছে, তার মানে সে কি করছে, দুইটা ইলেকট্রন ছাইড়া দিছে। আর এখানে কি হয়েছে, কপার 2+ থেকে কপার হয়েছে, তাই না? তাহলে কপার 2+ কি করছে, কপার 2+ থেকে কপার হয়েছে, মানে কপার হচ্ছে শূন্য, 2+ থেকে শূন্য, তার মানে কি জারণ সংখ্যা কমে গেছে। জারণ সংখ্যা কমে, তার মানে এখানে বিজারণ হয়েছে। তো বিজারণ যেহেতু হয়েছে, তার মানে সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। ওই দুইটা ইলেকট্রন ছেড়ে দিছিল, ওই দুটো ইলেকট্রনই সে গ্রহণ করবে। ঠিক আছে, তার মানে এখানে বলছে ক্যাথোডে কোন বিক্রিয়া হয়, ক্যাথোড। তো তোমরা জানো যে অ্যানোড, অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোড, অ্যানোডে হয় জারণ বিক্রিয়া, এটা সবসময় মনে রাখবা। অ্যানোডে হয় জারণ, ক্যাথোডে হয় বিজারণ। তো যেহেতু এখানে তাহলে আমরা তো একটু দেখলাম যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তার মানে এটা তো জারণ বিক্রিয়া। আর কপার 2+ থেকে যখন কপার মানে জারণ যখন কমে গেছে, সেটাই হবে বিজারণ বিক্রিয়া, এবং সেটা কোথায় হবে, ক্যাথোডে হবে। তো এটা এই অপশনটা কোথায় আছে দেখো, কপার 2+, এই যে দেখো বি নাম্বার অপশন, এই যে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করার পর কপার ধাতুতে পরিণত হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার ক্যাথোডে হবে। আর এই যে এ নাম্বার যেটা, এটা হচ্ছে অ্যানোডে হবে। হ্যাঁ, এ নাম্বারটা কোথায় হবে, অ্যানোডে হবে। মানে ক্যাথোডে কি হবে, অ্যানোডে কি হবে, এটা আসলে তোমাদের ক্লিয়ার। আর এই যে তড়িৎ রসায়ন থেকে আরেকটা সূত্র আছে, যে অনেক সময় ইয়া বের করতে বলে, মানে ইএমএফ বের করতে বলে, এই যে ইএমএফ, সরি হয় নাই, ইএমএফ মানে কোষের তড়িৎ চালক বল। তো এটা কি বলবো, এটা হচ্ছে তোমার ই নট, মানে ই নট সেল আর কি, আলটিমেটলি ই নট সেল, ই নট সেল। ইএমএফ যে কথা, কোষের তড়িৎ চালক বল বা ই সেল একই কথা। এটা কিভাবে বের করবা, এর সূত্রটা লিখে দিই, আমি এখানে ম্যাথ গুলো দেখাই নাই। ই নট অফ অ্যানোড, ই নট অফ অ্যানোড, অ্যানোডে কি হবে ভাইয়া, অক্স, অক্স মানে কি, অক্সিডেশন মানে জারণ হবে, প্লাস ই নট অফ ক্যাথোড, ক্যাথোডে কি হবে ভাইয়া, ক্যাথোডে বিজারণ হবে। ঠিক আছে, ক্যাথোডে এই যে রেড, রেড মানে হচ্ছে রেড অক্স, বিজারণ হবে। তাহলে এই যে এই বিক্রিয়ার জন্য আমি যদি লিখি, তাহলে ই নট অফ কি হবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তাই না, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা হবে অ্যানোডে। আর ক্যাথোডে কি হবে, কপার 2+ থেকে কপার, এই যে কপার 2+ থেকে কপার। তারপরে এখানে তোমার জিঙ্কের জারণ বিভব লাগবে আর কপারের বিজারণ বিভব লাগবে। এই দুইটা বিভব যদি যোগ করে দেয়, তাহলে তুমি ইএমএফ বা ই নট সেল তুমি পাবা। এই রিলেটেড ম্যাথও আসে। তো জাস্ট ভ্যালুগুলো তোমার কাছে দেওয়া থাকবে, তুমি জাস্ট দুইটাকে ঠিকঠাক ভাবে বসাইয়া তাহলে তুমি ইয়া করতে হবে। তোমাকে কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে যে কোনটার জারণ হইতেছে আর কোনটার বিজারণ হইতেছে।
ওইটা আইডেন্টিফাই করতে না পারলে তো আসলে তুমি এটা লিখতে পারবে না লাস্টে যে ইকুয়েশনটা, তাই না? এটা কিন্তু ভেরি করে। সবসময় যে এরকমই হবে ব্যাপারটা এরকম না, এটা ভেরি করে, ধাতুর উপর ডিপেন্ড করে আর কি, যে কোনটা জানানো হবে আর কোনটা বিজারণ হবে। তো এই রেটে যে ম্যাথ গুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের যে ইকুয়েশন ব্যাংক সেখান থেকে দেখে নিতে পারো। তো তোমরা যারা এতক্ষণ ক্লাসটা ধৈর্য সহকারে করতেছিলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। যে কোনো কোয়েশ্চেন থাকলে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা আমি যদি কোনো ভুল বলে থাকি। তো এটাই ছিল আজকের ক্লাসটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট পরবর্তী ক্লাসে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।